সবাই শুনতে পাচ্ছেন আমাকে? সবাই কি শুনতে পাচ্ছেন? রেসপন্স প্লিজ। জি দাদা, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ ক্লাস পুরোপুরি শেষ করেছি। জি দাদা। অ্যাডভার্ব ক্লজ পুরোপুরি শেষ করেছি। জি। নাউন ক্লজ পুরোপুরি শেষ করেছি। জি দাদা। টেন্স পুরোপুরি শেষ করেছি। না দাদা, টেন্সের ক্লাস হয় নাই। টেন্সের ক্লাস হয় নাই, ওকে। তাহলে আজকে আমরা টেন্সের ক্লাস শুরু করব, সো সবাই একটু মন দিয়ে পড়বেন, ঠিক আছে? শুরু করা যাক, আসেন শুরু করি। আর ভিডিও তো আপলোড করা আছে। আচ্ছা, আমার হচ্ছে ওই ভিডিও মনে হয় আপনার ভিডিও দিতে ভুলে গেছিলাম না। পিডিএফ গুলো আসলে দিতে পারতেছি না, সমস্যা হচ্ছে গিয়ে কি ফেসবুক ভাই ঝামেলা জি করে। দাদা, মানে গুগল ড্রাইভে আছে, মানে এমনি ভিডিও দেন না আর কি। বুঝতে পারছি। ওকে, দেখেন তো আমরা এখন আজকে আমরা একটা মজার জিনিস শিখবো টেন্সের, ঠিক আছে? দেখেন, এবং ভালো লাগবে আশা করি আপনাদের। তো গ্রামারের উপরে আপনাদের মোট আর দুইটা ক্লাস হবে। আজকে একটা, আর হচ্ছে দুইটা বা তিনটা ক্লাস হবে। ডিগ্রি অফ কম্পারিজন একটা ক্লাস হবে। ওকে, আপনাদের ফোকাস রাইটিং এর ক্লাসটা হয়ে গেছে এবং আর্গুমেন্ট রাইটিং এর ক্লাসটা হয়ে গেছে, তাই তো? জি দাদা। আচ্ছা, নেক্সট উইক ক্লাসে আজকে হচ্ছে কি বার? রবিবার। মঙ্গলবার দিন রাত্রের ক্লাসে আপনাদেরকে হচ্ছে সামারি এন্ড প্রিসাইজ পড়ানো হবে। রেডি থাকবেন সবাই, ঠিক আছে? ওকে দাদা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো দেখেন, টেন্স নিয়ে বকবক করতে গেলে আমরা আসলে যেটা হয় যে কিছু বাঁধা ধরা কিছু নিয়ম শিখি। এই নিয়মগুলোর ঊর্ধ্বে গিয়ে ইফ উই সে দ্যাট উই ওয়ান্ট টু লার্ন টেন্স, তাহলে টেন্সটা আসলে কিভাবে আমাদের সামনে অ্যাপিয়ার করতে পারে, এটা কিন্তু একটা প্রশ্ন যে আসলে কি টেন্স শেখার অন্য কোনো ওয়ে আছে নাকি নাই। তো আজকে আমরা আমাদের এই ক্লাসটাতে টেন্সের একটা ডিফারেন্সিয়েটেড প্রেজেন্টেশন দেখব, and we shall learn that how to present the idea of tense in a different matter. তো সেটা দেখেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। প্রথমেই জানবেন টেন্স হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। টেন্স তিন প্রকারের না, টেন্স হচ্ছে বেসিক্যালি দুই প্রকারের। এটা মাথায় রাখবেন দয়া করে, কোনোভাবে ভুল করা যাবে না। সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে রিয়েল টেন্স ভার্সেস হচ্ছে আনরিয়েল টেন্স। রিয়েল টেন্স ভার্সেস হচ্ছে গিয়ে কি দাদা, একটা আনরিয়েল। কিসের জানি সাউন্ড হচ্ছে। কোত্থেকে সাউন্ড হচ্ছে? এমডি মিরাজুল ইসলাম, কাইন্ডলি আপনার অডিওটা অফ করবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখেন, তো রিয়েল টেন্সে গিয়ে টেন্সকে আমরা আবার তিন ভাগে ভাগ করি। সেটা কি? প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এই হচ্ছে কি আমাদের ইউ ক্যান কল দ্য টোটাল ক্লাসিফিকেশন অফ টেন্স, ঠিক আছে? এখন দেখেন, এই প্রেজেন্ট টেন্সে গিয়ে প্রেজেন্ট আবার আমরা এদেরকে চার ভাগে ভাগ করি: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে এটা শিখবো, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে বলতে গেলে আমরা যে জিনিসগুলো শিখি সেটা হচ্ছে এরকম যে জেনারেলি ইউজুয়ালি এটা সেটা থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়।
তো এখানে আমি একটা মজার জিনিস বলি, ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। সো মাথায় রাখতে হবে এই টেন্সের সময়টা অনির্দিষ্টভাবে বলা হবে, নির্দিষ্ট করে কিছু বলবে না, ঠিক আছে? সো আমরা এখানে লিখতে পারি দ্য টাইম অফ অ্যাকশন is not certainly known. অ্যাকশনের টাইমটা সম্পূর্ণরূপে জানা যায় না। কিরকম জানা যায় না? যেমন দেখেন, আমি যদি বলি যে আই ইউজুয়ালি লিভ মাই বেড অ্যাট 8 AM, দেখেন তো এটা দিয়ে কি আসলে আপনার কোনো অ্যাকশনকে বোঝাচ্ছেন? কোন অ্যাকশনকে বোঝাচ্ছেন বলেন তো বুদ্ধি করে? আমি 8টার সময় বিছানা ত্যাগ করি, এটা কিন্তু কোনো অ্যাকশনকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি? বলেন তো বুদ্ধি করে, ইয়েস অর নো? হ্যালো? না স্যার। এটা কোনো অ্যাকশনকে বোঝায় না, এটা বোঝাচ্ছে কি আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্টকে বোঝাচ্ছে। এখন আপনি ছোটবেলায় শিখেছেন কি ইউজুয়ালি থাকলে হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু এই জিনিসটার ভুল লার্নিং ছিল আপনার লাইফে। কারণ ইউজুয়ালি দিয়েও পাস্ট টেন্স হতে পারে, ফিউচারও হতে পারে, কোনো সমস্যা নেই। তো আপনাকে দেখতে হবে যে এটা কি আসলে কোনো অ্যাকশনকে বোঝাচ্ছে, না কোনো একটা হ্যাবিচুয়াল ফ্যাক্টকে বোঝাচ্ছে বা জেনারেলাইজ স্টেটমেন্টকে বোঝাচ্ছে। এবং খেয়াল করে দেখেন, এটা কিন্তু কোনো অ্যাকশনকে বোঝাচ্ছে না, এটা আপনার হ্যাবিটকে বোঝাচ্ছে। আমি যদি এরকম বলতাম যে আই লেফট মাই বেড অ্যাট 8:00 AM, মানে কি আমি সকাল 8টায় বিছানা ত্যাগ করছি। এইটা কিন্তু একটা অ্যাকশনকে বোঝাচ্ছে যে হ্যাঁ, সকাল 8টার সময় আপনি বিছানা ত্যাগ করছেন। কিন্তু ওইটা কিন্তু কোনোভাবেই বিছানা ত্যাগ করাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে নাকি এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে? বলেন তো বুদ্ধি করে একটু। হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে এটা। ওইটা কিন্তু হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ও কোনোদিন আপনার কোনো অ্যাকশনকে বুঝায় না। ও কি বুঝায়? ও বুঝাবে হচ্ছে আপনাকে একটা হ্যাবিচুয়াল ফ্যাক্টকে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল মনে রাখবেন। এবং মনে রাখবেন, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, সেটা কি? সেটা হচ্ছে when it is said, যখন এটা বলা হয়, it actually does not take place, এটা কিন্তু তখন ঘটে না। যে আমি বললাম যে আমি সকাল 8টার সময় বিছানা ছাড়ি, আমি কিন্তু এখন এরকম নয় সকাল 8টা বিছানা ছাড়তেছি, এরকম বোঝায় না। সো when it is said it actually does not take place, তখন এটা ঘটে না। এই কথাটা বুঝতে পারলাম সবাই আমরা? হ্যালো? জি দাদা। দাদা আচ্ছা, গেল। তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল ক্যারেক্টারিস্টিক্স, বা ইউ ক্যান কল ইট ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দয়া করে এই জিনিসটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? আচ্ছা, এরপর কি আসবে? সায়েন্টিফিক ইনফরমেশন, সায়েন্টিফিক ইনফো। যেই সায়েন্টিফিক ইনফোটা এখনো সত্যি, সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। ফর এক্সাম্পল, আমি মনে করেন লিখলাম যে ইন 14th century scientists claim that the earth is oval, পৃথিবী হচ্ছে গিয়ে কি গোলাকার। আচ্ছা, ভালো কথা। তো এটা 700 বছর 600 বছর আগের কথা, তারপরও একটা প্রেজেন্ট টেন্সে লিখলাম, কারণ কি এটা হচ্ছে গিয়ে আপনার স্বতঃসিদ্ধ বা সত্যি কথা। কিন্তু যেই সায়েন্টিফিক ইনফরমেশনটা এখন আর সত্যি না, সেটা কিন্তু প্রেজেন্টে প্রকাশ করতে হয় না। যেমন ইন 13th century scientists claimed that the earth was flat. এই
কারণ আমরা জানি পৃথিবী এখন আমরা জানি ফ্ল্যাট না, এই কারণে কি হলো আমরা এটাকে কিন্তু আপনার কিছু লিখলাম, এটাকে কিন্তু আমরা আবার পাস্ট নিয়ে লিখলাম। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? জি দাদা। ওকে, এটা মাথায় রাখবেন দয়া করে। আচ্ছা, এখন এটার বাইরে আপনারা তেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে ভাই মারামারি করার মতো কিছুই নাই, ঠিক আছে? এখন আমরা যাব কোথায়? কন্টিনিউয়াস টেন্সে। এখন বড় বড় বইয়ে দেখবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কে বলছে প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস। কেন বলছে? কারণ তারা আপনার কন্টিনিউয়াসটাকে আবার দুই ভাগে ভাগ করে নিছে। একটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস, আই মিন সিম্পল কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা হলো ঝামেলা। তো হোয়াট ইজ দ্য সিমিলারিটিস ইন বোথ কেস? সকল দুই ক্ষেত্রেই এখানে সিমিলারিটিসটা কোথায়? সিমিলারিটিসটা হচ্ছে, আমি লিখে দেই নোট দিয়ে, যে বোথ ইন্ডিকেট দ্যাট দ্য অ্যাকশন ইজ হ্যাপেনিং নাও। দুটোই বুঝাবে যে অ্যাকশনটা ঘটতেছে। যেমন আমি যদি বলি যে আই অ্যাম প্লেইং ওয়েল, এর মানে হচ্ছে আমি এই যে এখন মনে করেন 10:39 বাজে, এই যে এই মুহূর্তে আমি খুব ভালো খেলতেছি, আই এম প্লেইং ওয়েল। বাট যেই আমি বলবো যে আই হ্যাভ বিন প্লেইং ওয়েল, মনে করেন আমি বললাম যে ফর 2 আওয়ার্স ফর এক্সাম্পল, কিংবা ধরেন সিন্স মর্নিং, যেটাই বলেন, ফ্রম টু, যেটাই বলেন, এবার কিন্তু এটা শুধুমাত্র এখন আপনি ভালো খেলতেছেন, ঠিক আছে, কিন্তু এটা আরো এক্সট্রা ইনফরমেশন দিয়ে কাজটাকে পারফেক্ট ভাবে এক্সপ্লেন করতেছে। যে মনে করেন এখন 10:39 বাজে, তো এখন 2 ঘন্টা হয়েছে যে আমি ভালো খেলতেছি, মানে আমি তাহলে খেলা শুরু করছিলাম 8:39, মানে আমি কাজটা ডিউরেশনটা বোঝাচ্ছি। সো প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স কখনো এই কাজের ডিউরেশনকে এক্সপ্লেন করে না, বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডিউরেশনটাকে এক্সপ্লেন করে, এবং তার টেন্ডেন্সি থাকেই ডিউরেশনটা বোঝানো। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, আর ওইটা হচ্ছে বেসিক সিমিলারিটিস। তো মনে রাখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখনোই ডিউরেশন বোঝায় না, এটা ঠিক এই মুহূর্তে এটা ঘটতেছে এটাকেই বোঝায়। যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশ অনেক উন্নতি করতেছে, এটা ট্রান্সলেশনটা দয়া করে, আই মিন কোনো বিশেষ ক্ষেত্র ছাড়া বাংলাদেশ ইজ প্রোগ্রেসিং এ লট লিখবেন না। কেন লিখবেন না? যখন আপনি বলবেন যে বাংলাদেশ ইজ প্রোগ্রেসিং এ লট, এর মানে হচ্ছে এই যে এখন 10:40 বাজে, এই মুহূর্তে সে প্রোগ্রেস করতেছে। সো আপনাকে বলতে হবে বাংলাদেশ হ্যাজ বিন প্রোগ্রেসিং এ লট। এটা মিন করবে যে একটা অনেকটা সময় ধরে সে ভালোভাবে প্রোগ্রেস করতেছে। সঞ্জিত বিশ্বাস, দয়া করে অডিও অফ রাখবেন। আমি আর রিকোয়েস্ট করবো না, ক্লাস থেকে বের করে দিলাম কিন্তু বের করে। দাদা অফ করে দেন। দিলাম, থ্যাংক ইউ। তো মনে রাখবেন প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স শুধু এই মুহূর্তই 10:41 বাজছে এই মুহূর্ত বোঝাচ্ছে, আর কিছু বুঝাবে না। বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটা ডিউরেশন বোঝায়। এখন ব্যাপারটা হচ্ছে যদি সে ডিউরেশনটা মেনশন করে দেয়, 2 ঘন্টা ধরে খেলতেছি বা ধরেন সকাল থেকে খেলতেছি, তাহলে তো মেনশন করে দিলই। যদি সে মেনশন নাও করে দেয়, যেমন আমি যদি বলি যে জাস্ট আই হ্যাভ বিন প্লেইং, I have been playing well, এটা কখনোই এই মুহূর্তে ভালো খেলা বোঝাচ্ছে না। এটা বোঝাচ্ছে আপনি এই মুহূর্তে ভালো খেলতেছেন, কিন্তু আপনি অনেকটা সময় ধরে ভালো খেলতেছেন। হতে পারে 3-4 ঘন্টা ধরে খেলতেছেন অনেকটা সময় ধরে। আর যদি সময় মেনশন করে দেন তাহলে মেনশন করে দিলেনই। কিন্তু একটা মজার বিষয় কি জানেন? এই যে আই হ্যাভ বিন প্লেইং ওয়েল, এটার মেসেজটা আবার 2 রকম হতে পারে। যখন আপনি বললেন যে আই হ্যাভ বিন প্লেইং ওয়েল ফর 2 আওয়ার্স বা সিন্স মর্নিং, এটার মিনিংটা তো খুব সিম্পল, যে আমি 2 ঘন্টা ধরে ভালো খেলতেছি বা সকাল থেকে ভালো খেলতেছি। কিন্তু আই হ্যাভ বিন প্লেইং ওয়েল, এটা 2 রকম মিনিং হতে পারে। একটা মিনিং কি হতে পারে? একটা হতে পারে যে
performance is well for a long time. ঠিক আছে, আপনার এই সময়ের পারফরমেন্সটা অনেক সময় ধরে ভালো যাচ্ছে। আর একটা হতে পারে কি, ইউ আর প্লেইং ফর এ লং টাইম, আপনি অনেকক্ষণ ধরে ভালো খেলতেছেন। মানে ব্যাপারটা কিরকম, আমি মনে করেন আপনাকে ফোন দিলাম, আপনি মনে করেন গেছেন বাংলাদেশ জিম্বাবুয়ের ওয়ানডে ম্যাচ দেখতে, তামিম ইকবাল ধরেন আধা ঘন্টা ধরে খুব ভালো খেলতেছে, তাই আমি বললাম এই তামিম ইকবাল কেমন খেলতেছে, তো আমি যদি বলি যে তামিম ইকবাল কেমন খেলতেছে, হাউ ইজ তামিম প্লেইং, এইটা মিন করতেছে এই যে 10:43 বাজে এই মুহূর্তে সে কেমন খেলতেছে। বাট আমার প্রশ্নটা হতে হবে কিরকম, যে হাউ হ্যাজ তামিম বিন প্লেইং, তামিম কেমন খেলতেছে। বাংলা মিনিং কিন্তু একই, তামিম কেমন খেলতেছে, কিন্তু একটা হচ্ছে অনেকক্ষণ ধরে খেলতেছে, কেমন খেলতেছে। তা আপনি বলুন ইয়েস তামিম হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল, ঠিক আছে। এখন এই যে হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল, এটা ইন এ সেন্স বুঝাচ্ছে কি অনেকক্ষণ ধরে ভালো খেলছে। আবার ধরেন আমি বললাম যে তামিম ইকবালকে তো আসন্ন টেস্টে সিলেকশন করা উচিত, কেন সিলেকশন করা উচিত, তামিম ইকবাল হ্যাজ বিন প্লেইং ওয়েল, এর মানে সে অনেকক্ষণ ধরে ভালো খেলতেছে না, বরং বলতে হবে দীর্ঘদিন ধরে তার পারফরমেন্সটা ভালো যাচ্ছে। ডিড ইউ গেট ইট? জি দাদা। ওকে, সো মনে রাখবো আই এম প্লেইং ওয়েল মানে এই যে 10:44 বাজে এখন ভালো খেলতেছি, আর আই হ্যাভ বিন প্লেইং ওয়েল দুই রকম মিনিং হতে পারে। আপনি অনেকটা সময় ধরে ভালো খেলতেছেন, এটা হলো কনক্রিট মিনিং। একটু অ্যাবস্ট্রাক্ট করে বললে আপনি দীর্ঘদিন ধরে ভালো পারফরমেন্স করতেছেন, দুইটা মিনিং কিন্তু হতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এখন সমস্যাটা কোথায় হবে, সমস্যাটা হবে হচ্ছে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস সিম্পল কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুই টেন্সের মধ্যে একটা টেন্স কিন্তু হারাই গেল। সেই টেন্সটা কি, সেই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সটা ট্রাস্ট মি এখন পর্যন্ত বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একটা মোস্ট কনফিউজিং কোশ্চেন, যে আসলে এই টেন্সটা কি বুঝাতে চায়, আমরা অনেকেই বুঝি না। কেন বুঝি না আমি একটু বলি শোনেন। আমি যদি বলি যে আই হ্যাভ প্লেইড ওয়েল, ভাই বিলিভ মি এটা কোনোভাবেই বর্তমান বোঝায় না, তারপরেও এটাকে আমরা বর্তমান দিয়েই প্রকাশ করার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের একটা কনফিউশন যে আসলে কেন বুঝাই। তো এটা তো আপনারা শিওর যেটা কোনো বর্তমানের অ্যাকশনকে বুঝায় না, এইটুকু কথা কি আপনারা শিওর আমার সাথে একমত সবাই? জি দাদা। অবশ্যই দাদা। সো আপনারা যদি এটার সাথে একমত হয়ে থাকেন, তাহলে আমাদের এমন একটা জিনিস এক্সপ্লোর করতে হবে যেই জায়গা থেকে আমি বের করতে পারবো যে আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে নিয়ার পাস্ট বা কোনো কাজ এইমাত্র হয়েছে তার ফলাফল এখনো বিদ্যমান আছে, এই সেন্স গুলা সে দেয়। মনে থাকবে সবার? জি দাদা। জি দাদা। ওকে, তাহলে আমরা আসেন শুরু করি। তো দেখেন একটা জিনিস শিখাই আপনাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু পাস্টের ইভেন্টকেই বোঝায়, তাই আমাদের যেটা করতে হবে আমাদেরকে সিকোয়েন্স অফ পাস্ট শিখতে হবে। আই রিপিট, সিকোয়েন্স অফ পাস্ট আমাদেরকে শিখতে হবে। যখন আপনি সিকোয়েন্স অফ পাস্ট শিখবেন তখন আপনার জন্য এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাটা খুবই ইজি হবে। আই রিপিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাটা খুবই ইজি হবে, ঠিক আছে। এখন সিকোয়েন্স অফ পাস্ট মানে কি, মানে অতীতকালে দুইটা কাজ ঘটবে অ্যাটলিস্ট, কারণ একটা কিছু সিকোয়েন্স করতে গেলে আমাদের কমপক্ষে দুইটা কাজ লাগে। দুইটা কাজ না হলে আমরা আসলে হোয়াট ইউ ক্যান সে দ্যাট আমরা সিকোয়েন্স আসলে করতে পারি না, ঠিক আছে। তো যেহেতু দুইটা কাজ লাগে মিনিমাম আমাদের, তাই আমরা দুইটা কাজ এবার একটু চিন্তা করে দেখবো যে আসলে কিভাবে হইতে পারে, ঠিক আছে। তো চলুন আমরা শুরু করি। তো দুইটা কাজের জন্য আমি একটা নাম দিলাম, সেটা কি, যে অ্যাকশন হচ্ছে 1 আর হচ্ছে অ্যাকশন হচ্ছে আপনার 2, দুইটা কাজ। তো এই দুইটা কাজ অতীতকালে যদি ঘটে একই সময়ে, তাহলে কি কি হতে পারে আমরা একটু চিন্তা করে দেখব। এমন হতে পারে অতীতকালে দুইটা কাজ একই সময়ে ঘটলো, কিরকম, এই দেখেন, ইউ কল্ড মি, ঠিক আছে, ইউ কল্ড মি, I left my house.
যে তুমি কল করলা আর আমি তখন আমার ঘর থেকে বেরোইলাম। এখন প্রশ্ন আসতে পারে, সুমন ভাইয়া এই দুইটা সিকোয়েন্সকে আমরা যদি একই সঙ্গে প্রকাশ করি তাহলে কিভাবে প্রকাশ করব? এটাকে প্রকাশ করার অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে কি, সিম্পল সেন্টেন্সে রেখে ইউ কল্ড মি ফুল স্টপ at the same time I left my house। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, দুইটাই সেন্টেন্স। আপনি চাইলে কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারেন, ইউ কল্ড মি সেমিকোলন at the same time comma I left my house। compound sentence, simple sentence, when you called me comma I left my house। ব্যাপারটা কি বুঝতে পারলেন যে একই একই কথা নানাভাবে আপনি প্রকাশ করতে পারছেন? am I right? জি দাদা। তাহলে এখন দেখেন, ওই যে দেখেন 3 নম্বর বাক্যটা যদিও কমপ্লেক্স সেন্টেন্স, আই রিপিট 3 নম্বর বাক্যটা যদিও কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু সেই সবচেয়ে ছোট ভাবে সবকিছু প্রকাশ করতে পারছে। এই আপনারা বারবার বলেন না যে কমপ্লেক্স মানেই কঠিন, তা না, কমপ্লেক্স মানে সেন্টেন্স কারো প্রিসাইজ করা, ঠিক আছে? এই জন্যই সে কমপ্লেক্স ভাই, বুঝতে পারছেন? এখন দেখেন, এখান থেকে কিন্তু আপনি একটা জিনিস শিখতে পারেন যে অতীতকালে দুইটা কাজ যদি একই সময়ে হয় তাহলে দুইটা কাজই পাস্ট টেন্সে প্রকাশ করতে হয়। তো এই যে আমি পাস্ট টেন্সে প্রকাশ করে দিলাম, তাহলে মনে রাখবো অতীতকালে দুইটা কাজ যদি একই সময় হয় তাহলে দুইটাই হচ্ছে গিয়ে কি পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রকাশ করতে হবে। আশা করি এটা আমরা ভুলবো না, দুইটাই পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে? এখন এখান থেকে আমরা একটা লজিক্যাল কনসিকোয়েন্সে পৌঁছাবো। সেটা কি? সেটা হচ্ছে অতীতকালে যদি অ্যাকশন 1 হয় পাস্ট ইনডিফিনিট, ওই সময় যদি অ্যাকশন 2 ঘটে সেটাও পাস্ট ইনডিফিনিট। আমি পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট লিখে দিতে পারি, এই যে। তো একটা জিনিস এবার দেখেন, আমি জিনিসটাকে এবার অন্যভাবে এক্সপ্লেন করব যে অ্যাকশন 1 পাস্ট ইনডিফিনিট, ওই সময়ে অ্যাকশন 2 পাস্ট ইনডিফিনিট। এখন আমি যদি বলি যে অ্যাকশন 2 এর সময় আরো একটা কাজ ঘটলো, ওইটাও কোন টেন্স বলেন তো বুদ্ধি করে? পাস্ট টেন্স। না, পাস্টে কোনটা? হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট। তো মনে রাখতে হবে যে এইভাবে যতগুলাই কাজই একটা নির্দিষ্ট সময়ে একই সঙ্গে ঘটুক না কেন সবগুলাই পাস্ট ইনডিফিনিটে হবে। এই জিনিসটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার অফ সিকোয়েন্স। ফার্স্ট অর্ডার অফ সিকোয়েন্স, যে অতীতকালে যত কাজই এক সময় ঘটুক না কেন সব পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট ডট 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 ডট, এটা সারা জীবন চলতে থাকবে। এখন ধরেন ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে গেল। ব্যাপারটা চেঞ্জ হলো কিরকম? অতীতকালে একটা কাজ ঘটলো, ঠিক আছে, কিন্তু আরেকটা কাজ চলমান ছিল। কিরকম ছিল? চলমান। যেমন আমি মনে করেন বললাম যে ইউ ওয়ার কলিং মি, আমি বললাম আই লেফট মাই হাউস। এই এখন আমি বলতে পারি কি, যখন তুমি কল দিতেছিলে আমি তখন আমার ঘর থেকে বেরোইলাম। তো এই ক্ষেত্রে দেখেন, অতীতকালে যদি একই সময়ে কোনো একটা কাজ ঘটে আর আরেকটা কাজ চলমান থাকে, তাহলে যেটা ঘটলো সেটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট, বা যেটা চলমান সেটা ছিল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে আরেকটা সিকোয়েন্স। এখন এখানে এসেও কিন্তু আপনি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সবভাবে প্রকাশ করতে পারেন, তবে কাজের সুবিধার্থে আমরা শুধু কমপ্লেক্স দিয়ে প্রকাশ করতেছি, আমরা এর বাইরে অন্য কিছু ডিসকাস করব না। আমি কি লিখতে পারি? আমি মনে করেন লিখলাম যে when you were calling me comma I left my হাউস, দ্যাটস ইট, হয়ে গেল। এখন তাহলে আমি এখান থেকে কিন্তু আরেকটা সিকোয়েন্স আমি নিতে পারি। কিরকম? যে অতীতকালে যদি একটা কাজ ঘটলো সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ওই সময় যদি কোনো কাজ চলমান থাকে ওটা তাহলে পাস্ট কন্টিনিউয়াস। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। এখন আমাদের যে ফার্স্ট অর্ডার অফ সিকোয়েন্স, ওই যে সিকোয়েন্সটা কি ছিল? যে অতীতকালে
একটা কাজ যদি ঘটলো বলি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওই সময় যদি আরো একটা কাজ ঘটলো বলি ওটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওই সময় যদি আরো একটা কাজ ঘটলো বলি ওটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু আমি যদি বলি ওই সময়ে গিয়ে আর একটা কাজ চলমান ছিল তাহলে কি হয় বলুন তো বুদ্ধি করে? Past continuous. ওই সময় আর একটা কাজ চলমান তাহলে কি হয় বলুন তো বুদ্ধি করে? Past continuous. তার মানে এটাও কিন্তু আমাদের সারা জীবনভর চলতে পারে, পারে না? জি দাদা। পারে কিন্তু। গুড। এটা হচ্ছে গিয়ে কি আমাদের সেকেন্ড অর্ডার অফ সিকোয়েন্স, মনে রাখবেন দয়া করে। আচ্ছা, থার্ড অর্ডারে গিয়ে কি হবে? থার্ড অর্ডারে গিয়ে আমরা বলবো অতীতকালে দুইটা কাজ ঘটবে, দুইটাই চলমান ছিল। দুইটা কাজ ঘটলো, দুইটা কাজই চলমান ছিল। যেমন কি ইউ ওয়ার কলিং মি, আই ওয়াজ স্লিপিং। এটাকে আমি কি করব? এই দেখেন, when you were calling me, কমা দিয়ে I was sleeping। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? জি দাদা। দাদা এই ক্ষেত্রে কি আমরা হোয়াইল ইউজ করতে পারি? হয় না এটা পরে শিখবো, দরকার নেই, যখন সময় তখন শিখবো। ঠিক আছে, আগে when দিয়ে শিখি আমরা। ওকে, এখন এখান থেকে আমরা কি শিখলাম? অতীতকালে যদি দুইটা কাজ একই সময় চলমান থাকে তাহলে দুইটাই পাস্ট কন্টিনিউয়াস। এখন দেখেন, আপনি যদি এই জিনিসটুকু বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি থার্ড অর্ডার অফ সিকোয়েন্সটাও ধরতে পারবেন। কিরকম করে? কিরকম করে? এই যে দেখেন, পারেন কিনা। আমি যদি বলি অতীতকালে একটা কাজ ঘটলো, পাস্ট ইনডিফিনিট, ওই সময় আরেকটা কাজ চলমান, পাস্ট কন্টিনিউয়াস। ওই সময় আরেকটা কাজ চলমান, পাস্ট কন্টিনিউয়াস। ওই সময় আরেকটা কাজ ঘটলো, পাস্ট ইনডিফিনিট। আরেকটা কাজ চলমান, পাস্ট কন্টিনিউয়াস। আরেকটা কাজ ঘটলো, পাস্ট ইনডিফিনিট। আরেকটা কাজ ঘটলো, পাস্ট ইনডিফিনিট। আরেকটা কাজ চলমান, পাস্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছেন ব্যাপারটা? কি বললাম আমি? জি দাদা। জি দাদা। তার মানে এটা কিন্তু সারা জীবন চলতেই পারে, এর কোনো শেষ নাই। এখন আপনার কাজটা কি? আপনার কাজ হলো অনুবাদ করার সময় টেকনিক্যালি খেয়াল করা যে আমি যে অনুবাদটা করতেছি ওটা অতীতকালের কোন সময়ে ঘটছে। ডিপেন্ডিং অন হোয়াট আপনি ডিসাইড করবেন যে এটা আসলে কোন টেন্সে যাওয়া উচিত বা কোন টেন্সে যাওয়া উচিত না। এটা হলো মূল কথা। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই তাহলে ব্যাপারটা? জি দাদা। জি দাদা, বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, এখান থেকে আমি একটা কল করব, তো আপনারা জাস্ট 2 মিনিট একটু ওয়েট করেন। এখানে আমি কাউকে কো হোস্ট করলে আমাকে হোস্ট করতে পারবেন? কেউ আছেন এখানে? জিনিসটা বুঝেন? কেউ আছেন? কে আছেন বলেন? জি দাদা আছি। জি দাদা। আচ্ছা, আমি শরীফ ভাইকে, শরীফ ভাই কোথায় গেলে? আবার একটু অডিও অন করে কথা বলেন তো একটু। জি দাদা। হ্যাঁ, অডিওটা অন রাখেন। হ্যাঁ, আমি আপনাকে কো হোস্ট, অডিওটা অন রাখেন। আপনি অডিওটা অন রাখেন। কোথায়? পাচ্ছি না তো, আপনি একটু জি কথা দাদা। বলেন। জি দাদা। হ্যাঁ, এই যে, হ্যাঁ, পেয়েছি। এই যে আপনাকে আমি কো হোস্ট করে দিয়েছি। হ্যাঁ, ওকে আমি দাদা। যদি কোনো কারণে যদি ডিসকানেক্ট হই আপনি জাস্ট একটু কষ্ট করে আমাকে আবার কানেক্ট করে দেবেন। ঠিক আছে? আমি একটা ফোন দিয়ে নিই, জাস্ট সেকেন্ড প্লিজ। হ্যাঁ, সবাই শুনতে পারতেছেন আমাকে? জি দাদা। জি দাদা।
স্যার কি ডিসকানেক্ট হয়ে গেল? আমাকে একটু হোস্ট করে দেন, যাকে করেছিলাম কাইন্ডলি আমাকে একটু হোস্ট করে দেন। শরীফুল ইসলাম শরীফ সাহেব হোস্ট করুন প্লিজ আমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। তো এখন দেখেন, তো এইভাবে কিন্তু আপনি চাইলে সারা জীবন ভর এই পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস এর টার্মিনোলজি ক্লিয়ার করে নিতে পারেন, ঠিক আছে? যতক্ষণ মন চায় ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনি আজীবন চলতে পারেন। সো আপনার কাজ কি হবে, অনুবাদ করার সময় জাস্ট খেয়াল করা যে কোনটা কার সাথে কিভাবে কানেক্টেড, যে যার সাথে যেভাবে কানেক্টেড ওইটাকে ওই সাথে ওইভাবেই কানেক্ট করে ফেলতে হবে, ঠিক আছে? সো এই জন্য আমরা বারবার বলি কি, যে ট্রান্সলেশন করার সময় আপনার মূল লক্ষ্য থাকবে কি করা, টেকনিক্যালি টেন্সটা ধরে নেওয়া, সিকোয়েন্সিং এর ব্যাপারটা। এখন এতক্ষণ ধরে যে তিনটা সিকোয়েন্স বললাম, এখানে কিন্তু কোথাও আমি বলি না এই যে অতীতকালে কোনো একটা কাজ আগে হবে আর কোনো একটা কাজ পরে হবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অতীতকালের কোনো একটা কাজ আগে হলে কি হয় আর কোনো একটা কাজ পরে হলে কি হয়, এটাকে আমরা দেখব। এবং এটা আমরা ভাই সবাই মোটামুটি জানি যে অতীতকালে যদি কোনো একটা কাজ আগে হয় আমি লিখলাম আর্লিয়ার, আর যদি কোনো একটা কাজ হচ্ছে আপনার পরে হয় সেটা হচ্ছে আপনার কি বোঝায় আমরা সবাই মোটামুটি জানি। যে অতীতকালে যেটা আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেমন সেই কমন ডায়লগ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ঠিক আছে? আর পরেরটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট, দ্য ডক্টর কেম। এটাকে প্রকাশ করতে পারি কিভাবে, নানান ভাবে প্রকাশ করতে পারি। যেমন আমি যদি বলি ভাই সিম্পল দিয়ে প্রকাশ করব, দুই উপায়ে করতে পারেন। একটা কি, দা ডক্টর কেম ফুল স্টপ দিয়ে বলতে পারেন যে, মনে করেন বললেন যে প্রায়র টু দ্যাট, এর পূর্বে দা পেশেন্ট ডাইড। নানান উপায়ে প্রকাশ করা যায়, এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনি চাইলে অন্যভাবে প্রকাশ করতে পারেন যে সরি দ্য পেশেন্ট হ্যাড ডাইড হবে। আপনি যদি এইভাবে বলতে চান যে দা পেশেন্ট হ্যাড ডাইড ফুল স্টপ দিয়ে লেটার দা ডক্টর কেম, এতেও আমার কোনো সমস্যা নাই। তো আমরা এই নিয়মগুলো প্র্যাকটিস আমরা যাচ্ছি না ভাই, আমরা শিখবো কোনটা, আমরা শিখবো কমন এক্সাম্পলটা, যে দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দা ডক্টর কেম, বা আফটার দিয়ে কি বলবো, দা ডক্টর কেম আফটার দা পেশেন্ট হ্যাড ডাইড, যেটা আমরা মানে অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা দেখি আর কি। সাউন্ড পাচ্ছেন না আমাকে সবাই? জি দাদা পাচ্ছি। পাচ্ছি দাদা। ওকে। তো এখন আমরা কিন্তু একটা মজার জিনিস শিখলাম, সেটা কি, যে অতীতকালে যদি দুইটা কাজ একই সময় এখন আর ঘটবে না, একটা আগে ঘটবে একটা পরে ঘটবে, তাহলে আগেরটা হবে কি, আগেরটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট আর পরেরটা হবে কি পাস্ট ইনডিফিনিট, তাই না? জি দাদা। ঠিক আছে? তো এই যে বিষয়টা, তো এখান থেকে কিন্তু আমরা আরেকটা সিকোয়েন্স বানাতে পারি। সিকোয়েন্সটা কিরকম, সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে অতীতকালে দুইটা কাজ ঘটলো, আগেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আমি এবার একটা মাইনাস সাইন দিলাম, মানে এটা পরে বোঝাচ্ছে, পরেরটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটা বুঝতে গেলে কোনো সমস্যা হয়েছে তাহলে? এবার না দাদা, সমস্যা হয় নাই। আচ্ছা, এবারে একটা মজার টেকনিকের বিষয় শেয়ার করি। আমি যদি বলি এই যে পরে যেটা হইলো পাস্ট ইনডিফিনিট, পরে যেটা হলো পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? তো এই ইনডিফিনিটের সাথে একই সময় যদি আরেকটা কাজ ঘটে, ওইটাও কোন টেন্স হবে তাহলে বলেন তো বুদ্ধি করে? ইনডিফিনিট। ওইটাও পাস্ট ইনডিফিনিট। ওই সময় যদি আরেকটা কাজ ঘটে, ওইটাও কোন টেন্স হবে? ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট। ওই সময় যদি আরেকটা কাজ চলমান থাকে তাহলে কোন টেন্স হবে? কন্টিনিউয়াস। কন্টিনিউ। দেখছেন তো নগদে ভুল করে ফেলছেন।
আমরা কিন্তু আছি পাস্ট ইনডিফিনিটের কাজের সাথে, আমরা কিন্তু পারফেক্টে যাই নাই। সো যিনি বলছেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তিনি কিন্তু রং অ্যান্সার করেছেন। ওই সময় যদি আরেকটা কাজ চলমান হয় তাহলে কোন টেন্সে হবে? তার মানে এই জিনিসটা কিন্তু আজীবন চলতে থাকবে। এখন আমি যদি বলি যে আচ্ছা এটা নয় বুঝলাম, পাস্ট পারফেক্ট অর্থাৎ প্রথমে যে কাজটা হয়েছে ওই সময়ে যদি আরো একটা কাজ ঘটে ওইটাও কোন টেন্সে হবে? তাহলে বলেন তো বুদ্ধি করে। Past perfect, ওই Past সময় perfect. যদি আরেকটা কাজ চলমান বুঝে তাহলে কি বুঝাবেন বলেন তো দেখি। past continuous, Past perfect continuous. এই নগদ রূপে ভুলটা করে ফেলছেন। মনে Past রাখবেন perfect যারটা continuous. তার পারফেক্টের কন্টিনিউয়াস লাগবে বলেই তো আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা এনেছি। ওই সময় যদি আরেকটা কাজ চলমান থাকে ওটাও কোন টেন্স হবে? তাহলে বলেন তো বুদ্ধি করে। past perfect continuous. তার মানে এই জিনিসটাও আজীবন চলতে পারে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। এখন তাহলে দেখি বুদ্ধি করে বলেন, অতীতকালে দুইটা কাজ ঘটছে, একটা আগে একটা পরে, আগেরটাও চলমান পরেরটাও চলমান, তাহলে কোন কোন টেন্সে কি কি হবে বলেন? আগেরটা past perfect, পরেরটা past indefinite. এই যে নগদ রূপে ভুল Past করছেন। perfect continuous. তো শিখে দেখেন আপনার কিন্তু এই জায়গাতে এসে উত্তর আছে। আগেরটা চলমান হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখেন আপনি সিকোয়েন্সের দিকে তাকালেই পাবেন। পরের গুলো যদি চলমান বুঝান তাহলে পাস্ট কন্টিনিউয়াস। বুদ্ধি খাটাতে হবে ব্রো, বুদ্ধি না খাটালে কিন্তু খালি কলুর বলদের মতো খাটনি হবে, শেখা হবে না। এই যে দেখেন, দ্য পেশেন্ট had been crying before I was calling a doctor. দেখলেন তো কত সুন্দর করে অনুবাদগুলো মিলে যাচ্ছে। এখন আগেরটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট ইনডেফিনিট। মাথায় ঢুকেছে সবার বিষয়টা তাহলে এবার? হ্যালো, জি দাদা। একটু ক্লিয়ার করেন দাদা। হ্যাঁ, সো আমরা এবার তাহলে কি করব? হ্যাঁ, কি কি ক্লিয়ার করবো বলেন, বুঝি নাই। দাদা এই যে দি পেশেন্ট হ্যাড বিন ক্রাইং বিফোর আই ওয়াজ কলিং এ ডক্টর। হ্যাঁ, কি বুঝেন না এখানে বলেন। দাদা এখানে একটা জি দাদা বুঝে গেছে, মানে ওই পাস্ট পারফেক্ট পরেরটা পাস্ট ইনডিফিনিট, ঠিক তেমনই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরেরটা পাস্ট কন্টিনিউয়াস। না, যিনি বলছেন যে ক্লিয়ার করেন, কি ক্লিয়ার করবো সেটা একটু আমাকে বলেন। দাদা মানে বিষয়টা একটু বুঝতে পারিনি, এই জন্য বলছি একটু ক্লিয়ার করে দিলে বিষয়টা বুঝতে পারবো। না সেটাই তো, মানে কোন জিনিসটা বুঝেন না সেটা আমাকে বলেন। এই যে ফোর্থ অর্ডারের যেটা বললেন দাদা এইটাই বিষয়টা বুঝতে পারি। হ্যাঁ, থার্ড অর্ডার পর্যন্ত বুঝতে পেরেছেন? থার্ড অর্ডার পর্যন্ত সব বুঝতে জি পেরেছেন? জি দাদা জি। তাহলে থার্ড অর্ডার যদি বুঝে থাকেন তাহলে আপনার যদি অতীতকালে দুইটা কাজ ঘটে, একটা আগে একটা পরে, আগেরটা পাস্ট পারফেক্ট সেটা বুঝতে পেরেছেন, পরেরটা পাস্ট ইনডেফিনিট সেটা বুঝতে পেরেছেন? হ্যালো, জি দাদা। না যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝতে পেরেছেন? হ্যালো, 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 হ্যালো। জি দাদা শুনতে পাচ্ছি। হ্যাঁ, রেসপন্স করতে হবে, শুনতে পাচ্ছি বললে তো হবে না, বলতে হবে যে বুঝতে পারছেন কি পারছেন না, ইয়েস অর নো বলবেন। হ্যাঁ, জি দাদা। তো আপনি যেহেতু শিখেছেন যে আগে একটা কাজ ঘটলো পরে একটা কাজ ঘটলো, তাহলে আগেরটা কি হলো? পাস্ট পারফেক্ট, পরেরটা হলো গিয়ে কি? পাস্ট ইনডেফিনিট। ভালো কথা। এখন আপনি তো জানেন যে অতীতকালে যদি কোনো একটা কাজ ঘটে সেটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, ওই সময়ে আর একটা কাজ যদি আমি ঘটাই ওইটা তো পাস্ট ইনডেফিনিট হবে নাকি? ফার্স্ট সেকেন্ড থার্ড অর্ডার সিকোয়েন্স এগুলোই পড়ছি নাকি? জি ওই সময় যদি আর একটা কাজ চলমান বুঝে তাহলে তো পাস্ট কন্টিনিউয়াস, এটা তো বুঝতে পেরেছেন নাকি? জি দাদা জি ওই সময় যদি আরেকটা কাজ ঘটতে থাকে সেটা চলমান হলে পাস্ট কন্টিনিউয়াস, তো বুঝতে পেরেছেন নাকি? জি তার মানে এটা সারা জীবন চলতে পারে এইভাবে। জি। একইভাবে যদি পাস্ট পারফেক্টের সাথে আরেকটা কাজ ঘটে ওইটাও তাহলে কোন টেন্স হবে? ওই একই টেন্স হবে না? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। না, বলেছি পাস্ট পারফেক্টের সাথে আরেকটা কাজ ঘটে সেটা কোন টেন্সে হবে? একই টেন্স হবে না? জি দাদা জি পাস্ট পারফেক্ট। জি। তাহলে পাস্ট ইনডিফিনিটের সাথে চলমান কিছু থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, তাহলে পাস্ট পারফেক্টের সাথে থাকলে চলমান কিছু বোঝালে সেটা কোন টেন্সে হওয়া উচিত বলেন? Past পাস্ট perfect পারফেক্ট তাহলে এখন আমি যদি বলি অতীতকালে দুইটা কাজ ঘটলো, একটা আগে একটা পরে, আগেরটাও কন্টিনিউয়াস পরেরটাও কন্টিনিউয়াস, তাহলে আগেরটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস। এইখান থেকে তো সিদ্ধান্ত পৌঁছতে পারি না? জি দাদা জি। সিম্পল। তাহলে আমি যদি বলি যে রোগী কান্নাকাটি করতেছিল আমি যখন ডাক্তারের কল করতেছিলাম তার পূর্বে,
তাহলে আমার রোগী কান্নাকাটি করতেছিল এটা হচ্ছে আগে, আর আমি কল করতেছিলাম এটা হচ্ছে পরে। তাহলে আগেরটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস। কোনটা বুঝেন না একটু বলেন তাহলে আমাকে। জি দাদা, বুঝতে পারছি এবার। পুরোপুরি ক্লিয়ার একেবারে? জি দাদা। হ্যাঁ, ঠান্ডা মাথায় ভাববেন, এখানে কোনো কঠিন কিছু না, জাস্ট আপনাদের ইনহেরিটেড নলেজটাকে আমরা কি করছি একটু ভিন্ন উপায়ে প্রেজেন্ট করে দিচ্ছি, এর বাইরে কিছুই নাই এক্সট্রা। আপনি এগুলো সব পড়েছেন, শুধুমাত্র আপনার নলেজটাকে একটু ভিন্ন ওয়েতে প্রেজেন্ট করানো হচ্ছে, আর কিছুই না। এখন আমি যদি বলি যে অতীতকালে দুইটা কাজ ঘটলো, একটা আগে একটা পরে, আগেরটা নর্মাল বাট পরেরটা চলমান, তাহলে কোনটা কোন টেন্স হবে বলেন তো বুদ্ধি করে? দাদা একটা একটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, ব্রিলিয়েন্ট অ্যান্সার। আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস। এই তো, না পড়ার কি আছে, না পড়ার তো কোনো কারণ দেখি না, তাই না? প্রতিটি জিনিস দেখেছেন, জাস্ট একটু মন দিয়ে চিন্তা করবেন, আপনি সঙ্গে সঙ্গে জিনিসটা ধরতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবারে আমরা একটা মজার জিনিস দেখব। আমরা একটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্যাচ সমাধান করার চেষ্টা করব, দেখি আমরা পারি কিনা। জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ। এই প্যাচ আমাদের মধ্যে অনেক দিন ধরেই বিদ্যমান, যা আমরা অনেকেই সলিউশন করতে পারি নাই। তো ধরেন আমরা যদি একটা বাক্য লিখি, হ্যাঁ, জাস্ট এ সেকেন্ড প্লিজ। একটু দাঁড়ান, নতুন একটা স্ক্রিন শেয়ার করতেছি। ধরেন আমি একটা বাক্য লিখলাম, হ্যাঁ, যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা, একটা হচ্ছে গেল, আর একটা হচ্ছে গিয়েছে। পুরো সবকিছু এক। একটা হচ্ছে গিয়ে কি ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, আর একটা হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছে। আমার এখন প্রশ্ন আপনাদের নিকট, আমি যদি গেল বলি তাহলে এটার অনুবাদ কি হবে? আর গেল না বলে আমি যদি গিয়েছে বলি তাহলে এটার অনুবাদটা কি হবে বলেন? হ্যালো, দাদা আরেকবার বলবেন প্রশ্নটা, বুঝতে পারিনি। আমি বললাম যে আমি যে গেল হইলে পাস্ট ইনডেফিনিট, আর গিয়েছে হইলে পাস্ট পারফেক্ট। আমি বললাম যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তো এই গেল বললে আমাদের অনুবাদটা কি হবে? আর ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছে বললে আমাদের অনুবাদটা কি হবে বলেন শুনি। গেল হলে পাস্ট ইনডেফিনিট, আর গিয়েছে বলে প্রেজেন্ট পারফেক্ট। না, আমি আপনাকে বলেছি পুরো অনুবাদটা বলতে, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল বা ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছে। এক নাম্বারটা হবে the patient had died before the doctor came. দেখেন, আপনি যদি গেল দিয়ে বলেন তাহলে অনুবাদটা হবে এটাই যে আপনি যেটা পড়েছেন, যে দা patient had died before the doctor came. আমি শুধু বিফোর দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, অন্য কোনো কিছু দিয়ে দিচ্ছি না, হ্যাঁ। তো এখানে যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন সমস্যাটা হচ্ছে কি জানেন, এই গেল আর গিয়েছে পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা হচ্ছে, আমি মনে করেন বললাম যে, মনে করেন আপনি একজন ডাক্তার, আমি বললাম যে কিরে তোর গত সপ্তাহে মনটা খুব খারাপ ছিল, কেন মনটা খারাপ ছিল? আপনি বললেন আর বলেন না ভাই, গত সপ্তাহে ডাক্তার আসার পূর্বেই রোগীটা মারা গেল। মানে হচ্ছে এটা অনেক আগে ঘটে গিয়েছে, আই রিপিট, এটা অনেক আগে ঘটে গিয়েছে। কিন্তু আমি বললাম কিরে তোর মন এখন খারাপ কেন? এই যে এবার হচ্ছে গিয়েছে, এবার কি আসবে? এবার আসবে হচ্ছে গিয়েছে। তখন কি হয় জানেন? তখন এটা বোঝা হচ্ছে ডেফিনিট।
রোগী মারা গিয়েছে তাই আমার মনটা এখনো খারাপ। তো অতীতকালে দুইটা কাজ ঘটলে একটা হচ্ছে পাস্ট, প্রথমটা হলো পাস্ট পারফেক্ট, পরেরটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট। কিন্তু যখন নিয়ার পাস্ট বুঝাবেন, একটু আগে মারা গিয়েছে তাই আমার মন খারাপ, সেক্ষেত্রে প্রথমটাই হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট। পেশেন্ট ডাইড বিফোর। প্রশ্ন হলো প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয়ে যায় সেক্ষেত্রে পরেরটা কি হবে? সেক্ষেত্রে পরেরটা হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এই বিফোর দ্য ডক্টর হ্যাজ কাম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বেসিক্যালি হচ্ছে, ইউ ক্যান কল দ্যাট, এটা হচ্ছে আপনার পাস্টের সাথে হচ্ছে প্রেজেন্টের একটা যোগসূত্র স্থাপন করে ফলাফলটাকে বিদ্যমান রাখার মাধ্যমে। তো এই জায়গাতে এসে দেখেন আপনি নিরেট পাস্ট টেন্স বোঝালে একটা সিকোয়েন্স পড়েছিলেন যে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। আর নিয়ার পাস্ট বুঝালে আপনি কিন্তু একটা সিকোয়েন্স পড়লেন, আগেরটা পাস্ট ইনডিফিনিট আর পরেরটা হচ্ছে গিয়ে কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। বেস্ট দাদা, মানে এখন ক্লিয়ার একদম বিষয়টা। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন আপনি যদি দুইটা সিকোয়েন্সের মধ্যে কোনো যোগসূত্র খুঁজেন, আপনি দেখবেন দুই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিটটা কিন্তু কমন। এই জন্য আমরা আরেকটা সিকোয়েন্স তৈরি করতে পারি, অতীতকালে তিনটা কাজ একটা একটা পরপর হয়েছে, তাহলে সবার আগেরটা হচ্ছে ভাই পাস্ট পারফেক্ট, এর পরেরটা হচ্ছে ভাই পাস্ট ইনডিফিনিট, এর পরেরটা হচ্ছে ভাই প্রেজেন্ট পারফেক্ট। দেখেন, এবং দুঃখের বিষয় হচ্ছে এই সিকোয়েন্সের বিষয়টা বাংলাদেশের কোনো বইয়েই দেওয়া থাকে না। ডিড ইউ গেট ইট? জি দাদা, ক্লিয়ারলি। ওকে, তাহলে আমি কিন্তু এখন যে কোনো প্যাসেজ পড়লেই একটা সিকোয়েন্স ধরতে পারবো যে আসলে কোনটার মধ্যে সে কি বোঝাতে যাচ্ছে। তো প্যাসেজ পড়ে আমি সিকোয়েন্স বের করতে পারবো। এখন দেখেন এই জিনিসটা দিয়ে আপনি কত বড় সমস্যা সমাধান করতে পারেন। আমি যদি বলি যে ভাই আমার এই পাস্ট ইনডিফিনিট যেটা সেকেন্ড কাজ, ওইটার সময় আর একটা কাজ ঘটলো, ওইটাও তো ভাই তাহলে পাস্ট ইনডিফিনিট হবে নাকি? জি দাদা, ওইটাই পাস্ট ইনডিফিনিট। ওটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট হতে বাধ্য। আমি যদি বলি ওই সময়ে আর একটা কাজ চলমান, তাহলে কি হবে ওটা বলেন? Past Past continuous. continuous. প্রেজেন্ট আমি যদি পারফেক্ট। বলি ওই সময় আর একটা কাজ ঘটলো, তাহলে কি হবে বলেন? পাস্ট Past কন্টিনিউয়াস, indefinite. সরি পাস্ট তার মানে ইনডিফিনিট। এরকম কিন্তু আপনি অজস্র কাজ ব্যাখ্যা করতে পারেন। আমি যদি এবার জি। বলি পাস্ট পারফেক্টের সময়ে আর একটা কাজ ঘটলো, এটা কোন টেন্সে হবে বলেন? Past পাস্ট perfect. পারফেক্ট, ওই সময় আর একটা কাজ চলমান, তাহলে কোন টেন্সে হবে বলেন? Perfect পাস্ট continuous. পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তার মানে দেখেন এটা কিন্তু ভাই সারা জীবন ভর এইভাবে চলতে থাকবে। আমি যদি বলি প্রেজেন্ট পারফেক্টে এসে যে এই সময় আর একটা কাজ ঘটলো, ওটা কোন টেন্সে হবে তাহলে বলেন? Present প্রেজেন্ট perfect. প্রেজেন্ট পারফেক্ট। আমি যদি বলি ওই সময় আর একটা কাজ চলমান, তাহলে কোন টেন্স হবে বলেন? প্রেজেন্ট Present পারফেক্ট Present কন্টিনিউয়াস। perfect continuous. তাহলে আজকে থেকে সিকোয়েন্স অফ টেন্স বুঝতে কোনো সমস্যা হবে? না দাদা। না দাদা, ক্লিয়ার। তো এই জিনিসটাই আমি বলেছিলাম যে সিকোয়েন্স অফ টেন্সে গিয়ে আমরা একটা মজার জিনিস তৈরি করব, যেখানে একটা সিকোয়েন্সে আপনার আজন্ম ক্যারি করা সমস্যার সমাধান দিবে। এবং আমরা কিন্তু আজকে আরো অনেকক্ষণ ক্লাস করব, একটু ওয়েট করেন, দেখেন আপনাদের দেখাই কিরকম করে হয়। একটু দাঁড়ান, এবার এটাকে কাটতে হবে, ঠিক আছে? দাদা মাঝখানে একটা প্রশ্ন করব। বলেন। দাদা অনেক আগে মানে কিছু সেন্টেন্সের ফরমেশন নিয়ে প্রবলেম হয়েছিল, তো আজকে চাচ্ছিলাম আপনাকে জিজ্ঞেস করতে, বাট ততক্ষণে ক্লাস শুরু হয়ে গেছে। এখন হ্যাঁ, কি সেটা বলেন। ইনবক্স করবো আপনাকে, এই বাক্যটা? এটা আপনি ডেইলি কোন স্টারের একটা বাক্য বাক্যটা নিয়ে সমস্যা ফেস করছেন আমাকে বলেন শুনি। দাদা, ওইটা আমি বলবো? জি আমি বলতেছি। হ্যাঁ বলেন, চ্যাট বক্সে লিখে দেন আর কি। জি আপনাকে দাদা চ্যাট বক্সে দিছি, এখন আমি আবার কপি পেস্ট করে আপনার ফেসবুক আইডিতে আবার দিলাম দাদা, একটু চেক করবেন কাইন্ডলি। আপনার সাথে কি আমার সাথে চ্যাট হয়েছে আগে ফেসবুকে? জি 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 দাদা, আগে অনেক সময় আপনাকে আমি নক করি কিছু প্রবলেমে পড়লে। ওকে, দাঁড়ান দেখতেছি, জাস্ট এ সেকেন্ড, একটু ওয়েট করেন। জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড।
একটা মিনিট ভাই দাঁড়ান, আমি হয়তো জি মুছি দাদা নিই। শিওর। হ্যাঁ, এবার আপনি কি দিছেন বলেন আমাকে। ক্যান রিয়েলি ক্যান দাঁড়ান, ওয়ান দাঁড়ান। রিয়েলি ব্লেম? অচিনপুরের পত্রিকাটা বলতেছেন? জি 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 দাদা, ওইটা ওই হ্যাঁ, আইডি এটা থেকে। কি বলছে? বলছে ক্যান দাদা ওই ওয়ান রিয়েলি ব্লেম দ্য দ্য পাবলিক। পাবলিক ফর দ্য ইমপ্রেশন। এখন এটা আসলে কোন টপিক থেকে নিয়েছে সেটা তো আমি জানি না। ব্যাপারটা জি হচ্ছে পাবলিকের যে মানে যে ভাবমূর্তিটা সৃষ্টি হয়েছে, এই জি ভাবমূর্তিটা কি আসলে শুধুমাত্র পাবলিকের উপরই চাপিয়ে দেওয়া যায়, বা পাবলিক এটার জন্য দায়বদ্ধ, এরকম বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি 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 দাদা। আচ্ছা, তারপর কি বলছে? গিভেন দ্য রেগুলারিটি with which incidents of torture, including custodial death, take place জি in the country, ইন দ্য the কান্ট্রি। gruesome nature of torture and the culture of impunity enjoyed by law. মানে হচ্ছে যে জি শুধুমাত্র কি জনগণকেই তাহলে কি এই ভাবমূর্তির জন্য দায়বদ্ধ করবেন? কেন? গিভেন দ্য রেগুলারিটি মানে হচ্ছে নিত্য নৈমিত্তিক ভাবে এটা ঘটার কারণে শুধুমাত্র কি পাবলিককে তাহলে দায়বদ্ধতা দিব? এই গিভেন মানে হচ্ছে কারণে, নিত্য আচ্ছা নৈমিকতার আচ্ছা কারণে। কোন জিনিসটার আচ্ছা। নিত্য নৈমিকতার কারণে? উইথ হুইচ ইনসিডেন্টস অফ টর্চার টেক প্লেস ইন দ্য কান্ট্রি। বলছে যেই হারে নিত্য নৈমিত্তিক ভাবে নির্যাতনের ঘটনা ঘটতেছে, এটা কি এই জিনিসটার কারণে কি দায়বদ্ধতা বা ভাবমূর্তির বিষয়টা এই শুধুমাত্র পাবলিকের ঘাড়ে গিয়ে পড়বে? এখন এখানে এই রেগুলারিটি অ্যাডজেক্টিভ ক্লজ কি আসছে? উইথ হুইচ ইনসিডেন্টস অফ টর্চার ইনক্লুডিং কাস্টোডিয়াল ডেথ। মানে হচ্ছে গিয়ে কি যে নিত্য নৈমিত্তিক ভাবে যে এই জিনিসগুলো যে ঘটতেছে, যার মধ্যে আবার কি আছে? কাস্টোডিয়াল ডেথের ব্যাপারটাও আছে। হ্যাঁ, এবার বলেন কি প্রশ্ন আছে না বুঝলে? না দাদা ঠিক হ্যালো, আছে। জি ওকে। ঠিক আছে। এগুলো সবই হচ্ছে ভাই ক্লজের মারপ্যাচ। ক্লজ বুঝতে পারলে এগুলো আপনার জন্য পান্তা ভাত, ঠিক আছে? ওকে, এবার দেখেন আমরা একটা মজার জিনিস দেখি। আমরা একটা ছোট্ট জিনিস বানাবো যেটা থেকে আমরা এবার টেন্সের এই লার্নিংটা প্রয়োগ করব, ঠিক আছে? দেখেন, ধরেন সিলয়ে আসি মহা ফেসা, ভালো লাগে না। একটু দাঁড়ান, বসেন। ওকে, আসেন এবার লিখি। তো ধরেন আমি একটা টপিক নেই, একটা টপিক মনে করেন এই যে ধরেন রিসেন্টলি যে আপনার জ্বালানি সংকট হচ্ছে, এই বিষয়ে আমরা একটা টপিক নেই, ঠিক আছে? তো আমি ধরেন টপিকটা নিয়ে আমি লিখতেছি। কি লিখতেছি? যে দেখেন যে যে আন্তর্জাতিক সংগঠনগুলো আগেই সতর্কতা জানিয়েছিল, ঠিক আছে? সরি, আগেই না, আন্তর্জাতিক সংগঠনগুলো সতর্কতা জারি করেছিল রাশিয়া ইউক্রেনে আক্রমণের পরে পরে ঠিক আছে? বাংলাদেশ IMF এর নিকটে 4.5 বিলিয়ন ডলার সাহায্য চেয়েছে। আমি এখন কি করলাম? তোমাদের লিখলাম যে যা নজিরবিহীন মুদ্রাস্ফীতির মুখে, ঠিক আছে?
heritage, হ্যাঁ। তারপর কি বললাম যে এখন ধরেন আমাকে এইটুকু দিয়ে বললো যে ভাই তুমি এটা অনুবাদ করো, ঠিক আছে। আমি মনে করেন বললাম যে মুখে পড়েছি, ঠিক আছে। এখন ধরেন আমি মনে করেন এটাকে অনুবাদ করব। তো প্যাসেজ ট্রান্সলেশন আমরা বারবার বলি যে ভাই দয়া করে মাথা নষ্ট করবেন না, যখনই অনুবাদ করতেছেন তখন আপনি কি করবেন, অ্যাকশন গুলাকে মার্ক করবেন যে কোন অ্যাকশনটা কার সাথে সাথে আপনারই হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা যদি দেখি যে এইখানে সবার আগে কোনটা ঘটছে, সবার আগে ঘটছে আমি যদি বলি 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সংগঠনগুলো আপনার সতর্কতা জারি করছিল প্রথমে। এরপরে কি ঘটলো, এই যে রাশিয়া হচ্ছে আপনার ইউক্রেনে আক্রমণ করছে, এটা ঘটলো, ঠিক আছে। দেখেন বিষয়টা, ঠিক আছে। তারপরে কি ঘটলো, আপনার হচ্ছে এই যে IMF এর নিকটে আপনার হলো $4.5 বিলিয়ন চাইছে, এটা ঘটলো বাংলাদেশ, ঠিক আছে। আর এই বাংলাদেশ বর্তমানে কি দাদা লাস্টে যে পরেই উল্লেখটা আছে, আক্রমণের পরেই। হ্যাঁ, ওইটা আগে হবে না, আগে ঘটনা? কোনো সমস্যা নেই, বলতেই পারেন। এই যে দেখলেন সারা রাত রামায়ণ পড়ার পরে আপনি এখন প্রশ্ন করলেন সীতার বাপকে, অ্যাডভার্ব ক্লজ কোথায় কোথায় বসতে পারে বলেন তো, একটু শুনি, আপনারা একটু বলেন। সব সাবজেক্টের আগে, সাবজেক্টের পরে এবং তাহলে আমি সেন্টেন্সের যদি শেষে। বলি যে অ্যাডভার্ব ক্লজ যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে পরে এবং মধ্যে বসতে পারে, তাহলে বাংলাতেও সেম ভাবে লিখলে সমস্যা আছে কোনো? জেনারেলি ঠিক আছে। কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। কোনো সমস্যা নেই, ডেফিনেটলি কোনো সমস্যা নেই, এই বুঝতে হবে কিন্তু। তো এখন দেখেন এই তিনটে জিনিস আমরা তিনটা সিকোয়েন্স পেয়েছি। তো সবার আগে কি করেছিল, আন্তর্জাতিক সংগঠনগুলো সতর্কতা জারি করেছিল। এর ট্রান্সলেশন কি হতে পারে, এর ট্রান্সলেশন হতে পারে যে দাঁড়ান ফন্টটা চেঞ্জ করে নিই, যে a number of international organizations, ঠিক আছে, যেহেতু এটা সবার আগে ঘটছে আমাদের, আই রিপিট, যেহেতু এটা সবার আগে ঘটছে তাই এটাকে পাস্ট পারফেক্ট নিলাম, হ্যাড ওয়ার্নড আস, ঠিক আছে। তো কিসের পরপরই যেন, এই রাশিয়া আক্রমণের পরপরই, ঠিক আছে। আমি কি লিখলাম, ইমিডিয়েটলি আফটার আপনার রাশিয়ান ইনভেশন অফ ইউক্রেন, রাশিয়া ইনভেডেড ইউক্রেন। এই যে দেখেন ভুলটা আমি কোথায় করছি। তো এখানে আসলে সতর্কতা জারি করছে তো ইউক্রেন আক্রমণ করার পরে, তার মানে সবার আগে ঘটছে কিন্তু ইউক্রেনের আক্রমণ, তাই না? আক্রমণটা, জি জি। আক্রমণটা আগে দিয়েছে। তার মানে আক্রমণটা যাবে হচ্ছে আগে, আর এই ইটা যাবে হচ্ছে পরে। পরে হ্যাঁ, ঠিক আছে না, কথা পরে থাকতে পারে, সেটা কোনো সমস্যা নাই ভাই, সেটা কোনো সমস্যা না। তাহলে সেক্ষেত্রে কি হবে, রাশিয়া হ্যাড ইনভেডেড, আর এটা হবে কি জাস্ট ওয়ার্ন, পাস্ট ইনডিফিনিট। দেখেন তো আমি সিকোয়েন্স মেইনটেইন করেছি কিনা, সবার প্রথমে যেটা হইলো সেটা পাস্ট পারফেক্ট, তারপর এটা পাস্ট জি দাদা। এখন আপনি যদি বলেন যে শুন ভাই, তারা কি জাস্ট একবারই বলছিল নাকি তারা অনেক সতর্কতা জারি করতেছিল, যেটা হতে পারে ওইটা হতে পারে। যদি আপনি এটা বুঝান যে সতর্কতা জারি করেছিল দিয়ে করতেছিল বোঝাচ্ছে, আমার কাছে এটাই মনে হচ্ছে, তাহলে আপনি এটা বলতে পারেন যে ওয়ার ওয়ার্নিং। এই দেখলেন তো, ওই দেখেন যা পড়ছি আমরা এখন তাই অ্যাপ্লাই করছি। সো ওই মুখস্থ করে যে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট এগুলো ভুলে যান, ঠিক আছে। এরপর কি হলো, বাংলাদেশ $4.5 বিলিয়ন চাইছে, এটা নরমালি প্রেজেন্ট পারফেক্টে হবে, ঠিক আছে। আমরা কি লিখবো যে বাংলাদেশ হ্যাজ sought for $4.5 billion USD from IMF billion bailout লিখলাম ফর এক্সাম্পল, সুন্দর লাগবে যদি দেখতে পারবেন না, bailout from
আচ্ছা, ভালো কথা। এখন প্রশ্ন হলো বাংলাদেশের যে অ্যাডজেক্টিভ ক্লজ যা নজিরবিহীন মুদ্রাস্ফীতির মুখে পড়েছে, আমার প্রশ্ন হলো এটা কি পইরা গেছে গা না এখনো মুখে আছে বলেন? পড়তেছে, রানিং। এখনো পড়ে নাই। তাহলে এটার অনুবাদটা কি দিবেন? তাহলে এটার অনুবাদটা কি দিবেন বলেন? আমি দুই অনুবাদ দিচ্ছি, দেখেন। বাংলাদেশ ইজ উইটনেসিং আনপ্রেসিডেন্টেড হ্যাঁ, বাংলাদেশ নাকি বাংলাদেশ হ্যাজ বিন উইটনেসিং, কোনটা লিখবেন বলেন? হ্যাজ বিন। হ্যাজ বিন বললে জিনিসটা ভালো লাগে। তো আমি যদি বলি বাংলাদেশ হ্যাজ বিন, তাহলে এটা কিন্তু কি? এটা হচ্ছে বাংলাদেশের অ্যাডজেক্টিভ ক্লজ, এই which has been unprecedented inflation। মাথায় ঢুকছে ব্যাপারটা সবার? জি দাদা। এখন দেখেন, আপনি যদি বলেন যে সুমন ভাইয়া আমরা এটাকে একটা কাজ করি, হুইচ কাটবো হ্যাজ বিন কাটবো, কোনো সমস্যা আছে কাটলে? না। তাহলে এই ট্রান্সলেশনটা তো হইতে পারে, পারে না? জি দাদা। পারে। আপনি যদি বলেন যে সুমন ভাই এটাকে আমরা উইটনেসটাকে দুইটা কমা দিয়ে আলাদা করে দেবো, কোনো সমস্যা আছে দিলে? না দাদা। তাও রাইট। আমি যদি বলি উইটনেস এর এই পার্ট থেকে আমি এম M ড্যাশ dash দিয়ে আলাদা করবো, কোনো সমস্যা আছে তাহলেও তাহলে? হবে। না দাদা। দেখছেন, আপনার কলম কিন্তু কোনোভাবে থামবে না। আপনি যদি বলেন যেহেতু এটা সাবজেক্টের প্রেজেন্ট পার্টিসিপল, তাই বাংলাদেশের আগে নিয়ে বসে কমা দিয়ে আলাদা করবো, কোনো সমস্যা আছে তাহলে? না দাদা। এভরিথিং, হোয়াট এভার ইউ ডু, এভরিথিং ইজ রাইট, কোনো ভুল নাই এখানে, সব রাইট। গট ইট? জি দাদা। ওকে, সো ডিড ইউ এনজয় দ্য আন্ডারস্ট্যান্ডিং? হ্যাঁ বলেন। জি দাদা, আজকের ক্লাসটা অনেক দাদা, ভালো। এখানে প্রথম বাক্যটাতে মানে আন্তর্জাতিক সংগঠনগুলো সতর্কতা জারি করেছিল রাশিয়া ইউক্রেন আক্রমণের পরে। এক্ষেত্রে আমি কি এটা এভাবে লিখতে পারি, ফলোড বাই রাশিয়ার ইনভেনশন অন ইউক্রেন ইন্টারন্যাশনাল অবশ্যই পারেন, কেন পারবেন না? অবশ্যই পারেন, ওটা আরো ভালো হবে। সেক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন দেখাই দিচ্ছি। আপনি লিখবেন এ নাম্বার অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ওয়ার ওয়ার্নিং, ঠিক আছে? এই জায়গাটাতে এসে আপনি এটা চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন? আপনি লিখবেন, আপনি লিখতে পারেন, দেখেন অনুবাদটা অনেকভাবে করা যায়। যেহেতু আমি ট্রান্সলেশন পড়াইছি, ট্রান্সলেশনটাকে আমি টেন্সের ক্লাসের সাথে মিলিয়ে দেখালাম। আপনি বলতে পারেন যে রাশিয়া হ্যাড ইনভেডেড ইউক্রেন, কমা দিয়ে মনে করেন লিখলেন যে ফলোড বাই এ নাম্বার অফ ইন্টারন্যাশনাল institutions warning, শেষ। এটা হতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? দাদা বলেন। একদম ফার্স্ট লাইনটা যে নাম্বার অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওয়ার ওয়ার্নিং, এটা তো দাদা হচ্ছে যে এই সিকোয়েন্সটা ফলো করছে যে আগে যেটা ঘটছে সেটা পাস্ট পারফেক্ট, তো পরেরটা পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা, কিন্তু যেহেতু চলমান তাই পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তার দেশে সবাই বলতেছিল যে ভাই এটা হইতে পারে, ওইটা হইতে পারে, এরকম ব্যাপারটা বুঝেছি। মধ্যে কথা হলো যে বুঝাচ্ছে, তাই আপনি বুঝাবেন স্যারকে আপনার যেটা মনে হয়। আচ্ছা, এখানে যদি পাস্ট ইনডিফিনিট মানে কোনো কারণে লেখা হইতো তাহলে কি ভুল হয়ে যেত বাক্যটা? না, শুনেন ভাই, এটা কথা আমি আগে বলছি, রাইটিং ক্লাসে কোনো ভুল হইতো এরকম বলবেন না। আপনার যা মন চাবে তাই লিখতে পারেন, ঠিক আছে? ওকে, আচ্ছা দাদা, থ্যাংক ইউ। এখানে কোনো ভুল নাই, সব রাইট, কোনো ভুল নাই আমাদের কাছে ভাই, সোজা কথা শেষ। ওকে, থ্যাংক ইউ দাদা, আজকে মনে হলো যে টেন্স পুরোপুরি শিখছি। হ্যাঁ বলেন, শুনছি। দাদা, আমার প্রশ্নটা ছিল মানে ফলোড বাই, যেখানে আমি লিখলাম সেটা মানে রাশিয়া হ্যাড ইনভেডেড না লিখে রাশিয়া ইনভেডেড লিখতে পারবো, সেটাকে পাস্ট করতে পারবো, মানে পাস্ট ইনডিফিনিটলি লিখতে পারবো কি ফলোড বাই এর পরে? না দাদা, ফলোড বাই এর আগেরটা, মানে আমি এখানে তো মানে রাশিয়া ইনভেডেড ইউক্রেন ফলোড বাই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা ব্লা ব্লা যেটা লিখলাম। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি মানে রাশিয়া না, এখন এখানে কথা আছে ভাই, আপনি যেহেতু বলছেন যে ফলোড বাই মানে এর পরে এটা ঘটছে, এর পরেরটাই যদি পাস্ট বুঝায় তাহলে আগেরটা পাস্ট হবে, গেলে আগেরটা পাস্ট পারফেক্ট হতে হবে না? এক্স্যাক্টলি। বুঝছি দাদা। জি দাদা। ঠিক আছে? জি দাদা। Did you get it? জি দাদা, জি দাদা, থ্যাংক ইউ। ওকে, হ্যালো।
আর কোনো প্রশ্ন বলেন? আর দাদা গিভেন দ্যাট দিয়ে একটা বাক্য দেখানোর কথা ছিল দাদা, লাস্ট ক্লাসে বলছিলেন যে গিভেন দ্যাট দিয়ে একটা বাক্য দেখাবে। Given that, আচ্ছা গিভেন দ্যাট আরেকদিন দেখবো রে ভাই, ক্লান্ত আর পারবো না, প্রায় 11:30 বেজে গেছে। পড়েন, অনেক শিখে ফেলেছেন আজকে, ঠিক আছে? ঘুমানো এবার সবাই। ওকে, ধন্যবাদ দাদা, আসলে টেন্স এইভাবে কোনো সময় শিখতে পারি নাই দাদা। এটা সুন্দর করে ধন্যবাদ। কমেন্ট করে রিভিউ করবেন, পোস্ট করতে দেখি দাদা লাস্ট ক্লাসে ফোকাস রাইটিং এর দিয়ে গুরুত্বপূর্ণ দিচ্ছি, ওটা আপনাদের দেখেন, আমি গ্রুপে ডাউনলোড লিংক দিচ্ছি, ভিডিও আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? ফোকাস রাইটিং এর গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে একটা পোস্ট দেওয়ার কথা ছিল। এটা হচ্ছে করব আপনাদের মঙ্গলবারে হচ্ছে দেব তো, কি বলে ওই যে প্রিসাইজ রাইটিং, সামার রাইটিং পড়াবো তো 9 তারিখে। তো 11 তারিখে হয়তো আপনাদেরকে ডে লং সেশন রাখতে পারি, আমাদের বন্ধ আছে তো, তখন হচ্ছে আমরা আপনাদেরকে পুরো ফ্রি অফ কস্ট, কোনো পেমেন্ট করতে হবে না, পুরো একটা সেশন রাখবো 19 তারিখে রাইটিং নিয়ে, ঠিক আছে? রাইটিং নিয়ে দাদা একটা প্রশ্ন ছিল। কি কথা ছিল বলেন? দাদা রাইটিং এর ধরেন গতদিন তো ক্লাস করলাম, বা আমি আপনার আগে বছর স্টুডেন্ট, অনেকগুলো প্র্যাকটিস করতেছি, সামনে পরীক্ষা। এখন ওইগুলা কি স্যার দাদা ওই যে চেক করার কোনো উপায় আছে সামহাউ? আপনি বলছিলেন ওটা চিন্তা করবেন কোনোভাবে কিছু করা না যায় ভাই, কিনা। চেক করার উপায় নাই, কারণ হচ্ছে যে এমনিতেই সময় পাই না ভাই, ঠিক আছে? তো মন দিয়ে পড়েন। দাদা একটা কনফিউশন থেকে যায় লেখার পর যে আমি হইতেছে কিনা হয় নাই, তারপর আমি আবার করি ওই যে টাইপ করে গ্রামারলিতে চেক করি, অনেক সময় মিস্টেক গুলো ওইখান থেকে বের হয়, কিন্তু চেকটা একরকম বিষয়, ঠিক আছে? আর হচ্ছে এর চেকটা কিন্তু আরেক রকম বিষয়, দুই রকম। তারপরে চেক করেন, সমস্যা নেই, লস নাই, লাভ আছে, ঠিক আছে? জি দাদা আচ্ছা ভয়েস দাদা। চেঞ্জের উপর কি একটা ক্লাস নেবেন? আল্লাহ হাফেজ, নমস্কার, গুড নাইট সবাইকে। নিবো ভাই, ক্লাস তো নিতেছি ভাই, তাই না? বলেন না, সময় দেন। ভয়েসের উপর একটা ক্লাস হলে দাদা ভালো হতো। ভাই ভয়েসের এক্সপার্ট আমি না ভাই, আমি জীবনও কোনদিন, আমি আজ পর্যন্ত কোনদিন করে ভয়েস পড়ে নাই, আমি নিজেও ভয়েস পারি না, সত্যি কথা ভাই। না দাদা মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়, অ্যাক্টিভলি না না, লিখবো আমি নাকি আমি প্যাসিভলি ভয়েস লিখবো। পারি না তো, আমি তো ভয়েস পারি না, যেটা পারি না সেটা কোন রকম কোনো ডিবেট ছেড়ে স্বীকার করি, কারণ ভয়েস নিয়ে আমি আজ পর্যন্ত কাউকে ভয়েস পড়ে নাই। আমি পারি ক্লজ, পারি ফ্রেজ, এগুলা দিয়েই কাজ করি, এগুলাই খাই, এগুলাই পড়ি। দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলেন। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর একটা ক্লাস দিলে ভালো হতো। সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স তো পড়ায় ফেলাইছি already। পরিণত হইলো। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো মানে ওরা প্রথম ক্লাস তো হয়ে গেছে। প্রথম 3টা ক্লাসই তো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের বেসিক বিষয়গুলো ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, নমস্কার। ওকে দাদা, আল্লাহ হাফেজ। গুড নাইট দাদা।